ক্লাস 10 এর জৈব রসায়ন থেকে বেশ কিছু কোয়েশ্চেন মাধ্যমিকে আসে। এই যেমন ধরো সরলতম অ্যালকেনের নাম কি বা সরলতম অ্যালকিনের নাম কি? তো এগুলো তো খুব সহজ ব্যাপার। এরকম আরো কিছু কোয়েশ্চেন থাকে, যেমন মনে করো বলা হলো যে কোনো একটা অ্যালকেনের কার্বন পরমাণুর সংখ্যা ৩, তাহলে তার হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? বা বলল কোনো অ্যালকিনের কার্বন পরমাণুর সংখ্যা ২, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? এইরকম যত রকমের কোয়েশ্চেন আসে, সমস্ত কোয়েশ্চেনের উত্তর আজকের এই যে টপিকটা আমি পড়াবো তার উপরে মাধ্যমিকে যত রকমের কোয়েশ্চেন আসে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে এই ক্লাসটি যদি তোমরা মন দিয়ে শোনো। আমাদের আজকের ক্লাসের বিষয় হাইড্রোকার্বন। প্রথমে আমরা জানবো হাইড্রোকার্বন কি এবং হাইড্রোকার্বন কত প্রকার, কি কি, এবং হাইড্রোকার্বন থেকে কি কি প্রশ্ন আসে সবটাই আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো প্রথমেই দেখে নিই আমরা যে হাইড্রোকার্বন কি বা হাইড্রোকার্বন কাকে বলে। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগ। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত অ্যালিফ্যাটিক জৈব যৌগগুলোকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। এবং এই হাইড্রোকার্বন দু রকমের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন প্রশ্ন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি এবং এদেরকে কেন সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি, কেন এদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়? তো দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন আগে কাকে বলে সেটা আমরা জেনে নিই। যখন দুই বা তার বেশি সংখ্যক কার্বন পরমাণু পরস্পর সমযোজী এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে হাইড্রোকার্বন বা জৈব যৌগ গঠন করে, তখন তাকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি রিপিট করছি, যখন দুই বা তার বেশি সংখ্যক কার্বন পরমাণু পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে, তখন তাকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যখন দুই বা তার বেশি সংখ্যক কার্বন পরমাণু পরস্পর সমযোজী দ্বিবন্ধন অথবা সমযোজী তিন বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে, তখন তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা দু রকমের হাইড্রোকার্বন দেখলাম, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন এইগুলোর একটা নাম আছে, এটাকে বলা হয় অ্যালকেন। এটা মনে রাখবে, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হচ্ছে অ্যালকেন। এবার আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো আমরা দু রকম দেখছি, একটা হচ্ছে দ্বিবন্ধন আর একটা হচ্ছে তিন বন্ধন। যদি দ্বিবন্ধন হয় তাহলে এটাকে বলা হয় অ্যালকিন। আমি নিচে লিখছি, দ্বিবন্ধন হলে সেটাকে বলা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন। আর যদি তিন বন্ধন থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হচ্ছে অ্যালকেন, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে দু রকমের হয়, একটাকে বলা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। ওকে, এবারে আমরা দেখব যে এই যে নামকরণগুলো আমরা করব, এই জৈব যৌগের যে কোনো একটা জৈব যৌগ যখন তুমি পড়তে যাচ্ছ তখন তাকে তো কিছু একটা নাম দিয়ে তাকে ডাকতে হবে। তো এই নামকরণের কিছু নিয়ম আছে। তো আমরা এটা নিয়ে আরেকটু এগোবো, তার আগে আমি এই নামকরণের নিয়মটা তোমাদেরকে একটু বলে দিই। নামকরণ করতে গেলে প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এই দুটো পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট বা বাংলাতে আমরা যেটাকে বলছি শব্দমূল, শব্দমূল। এটা কি জিনিস? এবং দ্বিতীয় যেটা আমরা পড়বো সেটা হচ্ছে শ্রেণী প্রত্যয়। বাংলাতে হচ্ছে শ্রেণী প্রত্যয়, ইংরাজিতে আমরা যেটাকে বলছি ক্লাস সাফিক্স। শ্রেণী প্রত্যয় বা ইংরেজিতে আমরা যেটাকে বলছি ক্লাস সাফিক্স। প্রথমে আসি শব্দমূলটা কি। দেখো, কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে, কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে আমরা সংখ্যা মনে করো একটা যদি কার্বন থাকে তাহলে শব্দমূল কি হবে, দুটো কার্বন থাকলে শব্দমূল কি হবে, তিনটে কার্বন থাকলে শব্দমূল কি হবে, চারটে কার্বন থাকলে কি হবে, পাঁচটা কার্বন থাকলে শব্দমূল কি হবে। প্রথমে আমরা এটা একটু জেনে নিই। একটা কার্বন থাকলে শব্দমূল হবে মিথ, মিথ। বাংলাতে যদি লেখো ময় হস্যি থ, মিথ। দুটো যদি হয় তাহলে ইথ, ই টি এইচ।
তিনটে যদি হয় তাহলে প্রোপ, চারটে হলে বিউট, পাঁচটা হলে পেন্ট। তাহলে এইগুলো শব্দমূল। এইভাবে 6, 7, 8, 9, 10 আছে। তো মাধ্যমিক লেভেলে তোমাদের অতটা যাওয়ার দরকার নাই, মোটামুটি 5 পর্যন্ত মনে রাখো, ঠিক আছে। এরপরে আমরা আসছি, আচ্ছা এর বাংলাগুলো লিখে দিই, কারণ তোমরা যারা বাংলা মিডিয়ামে আছো তোমাদের ক্ষেত্রে তো তোমরা বাংলাতেই লিখবে। এটা হবে প্রোপ, ইংলিশে লিখতে পারো, অসুবিধা নেই। এটা হচ্ছে বিউট, আর এটা হচ্ছে পেন্ট। তাহলে প্রথমে আমরা দেখলাম যে কার্বন পরমাণুর সংখ্যা, অর্থাৎ যদি জৈব যৌগে মানে হাইড্রোকার্বনে একটা কার্বন থাকে তাহলে যে শব্দমূলটা আমরা ইউজ করব সেটা হচ্ছে মিথ। যদি দুটো কার্বন থাকে তাহলে যে শব্দমূলটা আমরা ইউজ করব সেটা হলো ইথ। তিনটে হলে প্রোপ, চারটে হলে বিউট, পাঁচটা হলে পেন্ট। এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু এইগুলো একটু দেখে রাখো। এরপরে আসছি ক্লাস সাফিক্স, মানে এর পরে একটা সাফিক্স যুক্ত হবে। যেমন যদি মনে করো অ্যালকেন হয়, তাহলে অ্যালকেনের ক্ষেত্রে কি যুক্ত হবে? অ্যালকেনের ক্ষেত্রে সাফিক্স যুক্ত হবে এ এন ই, এন। আচ্ছা এখানে পাশে আমি লিখে দিই, অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেন যদি হয় তাহলে এ এন ই, এন যুক্ত হবে। যদি অ্যালকিন হয় তাহলে কি যুক্ত হবে? ই এন ই, ইন যুক্ত হবে। আচ্ছা বাংলায় হচ্ছে ইন হবে, আর এটা বাংলাতে লিখলে এন, এ দন্তান্ন এন হবে, হ্যাঁ এন। এটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে। আর অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে? অ্যালকাইনের ক্ষেত্রে ওয়াই এন ই, অর্থাৎ আইন। এটা হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে, অ্যালকাইন। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে শব্দমূল পেলাম, এবং এই সাফিক্স যুক্ত করলে, যেটা আমরা অ্যালকেনের ক্ষেত্রে আমরা এন যুক্ত করব, অ্যালকিনের ক্ষেত্রে আমরা ইন যুক্ত করব, অ্যালকাইনের ক্ষেত্রে আমরা আইন যুক্ত করব, ঠিক আছে। এবারে চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা সম্পর্কে ডিটেলসে জানবো, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, এবং বিভিন্ন কার্বন পরমাণুযুক্ত যে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো আছে সেইগুলো সম্পর্কে এবার আমরা জানবো। অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনের যে নাম অ্যালকেন, এই অ্যালকেন নিয়ে আমরা এবার আলোচনা করছি। আচ্ছা সম্পৃক্ত হাইড্রোকার্বন, তো সম্পৃক্ত হাইড্রোকার্বন আমি কি বলেছি? যখন কার্বন পরমাণুগুলো পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয় তখন সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কেন সম্পৃক্ত বলছি? তাহলে তোমাদের একটা জিনিস অবশ্যই জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধন কিন্তু দুই প্রকার হয়। সমযোজী বন্ধনগুলো দুই প্রকারের হয়, একটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন আর একটাকে বলা হচ্ছে পাই বন্ধন। কি বললাম? একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। তাহলে এবার জানা দরকার সিগমা বন্ধনটা কি, পাই বন্ধনটা কি। এইগুলো তোমরা একটু উঁচু ক্লাসে গেলে জানতে পারবে, কিন্তু এই যে প্রশ্ন সম্পৃক্ত কেন বলা হচ্ছে এর উত্তর খুঁজতে গেলে কিন্তু তোমাকে এই সিগমা বন্ড এবং পাই বন্ডের ধারণা একটু রাখতে হবে। যারা একটুখানি এক্সট্রা করে জানতে চাও তারা অবশ্যই এই পার্টটুকু দেখতে পারো। আর যারা মনে করো এইগুলো এই ব্যাপারগুলো এক্সট্রা করে জানার ইচ্ছা এই মুহূর্তে নেই, তারা তোমরা 2-1 মিনিট স্কিপ করে তোমরা ভিডিওটা দেখতে পারো। তো দেখো সিগমা বন্ধন, সিগমা বন্ধনটা কি? মনে করো এই একটা কার্বন পরমাণু, তো কার্বনের কটা বন্ড রয়েছে? 4টে বন্ড রয়েছে। আর পাশে মনে করো আর একটা কার্বন পরমাণু আছে, তারও তো 4টে বন্ড রয়েছে। এখন এই যে ইলেকট্রন আর এখানে যে ইলেকট্রন, এক একটা বন্ডে একটা করে ইলেকট্রন আছে, তো এই যে ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের মধ্যে যখন মুখোমুখি অভিলেপন হবে, মানে এরকম ভাবে মুখোমুখি যখন অভিলেপন হবে তখন সেটাকে বলা হচ্ছে সিগমা বন্ড। বোঝা গেল? এই সিগমা বন্ড কিন্তু বেশ শক্তিশালী হয়, কারণ হচ্ছে ব্যাপারটা একটুখানি তোমাদের দেখায়। তো মনে করো এরকম দুটো জিনিস আছে, এই একটা বন্ড আর এই একটা, এদের যখন এইভাবে মুখোমুখি আটকে দেওয়া হলো তো এইটা কিন্তু অনেকটা শক্তিশালী বন্ড। এই জন্য সিগমা বন্ড শক্তিশালী, তাই সিগমা বন্ডকে সহজে ভেঙে যে এই যৌগটাকে মানে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানো সেটা কিন্তু সহজে যায় না। এই জন্য সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো অপেক্ষাকৃত সুস্থির হয়, মানে সহজে কিন্তু বিক্রিয়া কারোর সঙ্গে করে না, তাই নাম সম্পৃক্ত। যেমন একটা দ্রবণ, দ্রবণকে কখন সম্পৃক্ত বলা হয়? মানে একটা দ্রবণ আছে, সেই দ্রবণের মধ্যে মনে করো আর চিনি আর জল দিয়ে একটা দ্রবণ করেছো, তো তার মধ্যে সামান্য একটু চিনি মেশালেই সেটা থিতিয়ে পড়বে, তো সেই অবস্থাটাকে সম্পৃক্ত বলা হচ্ছে। মানে আর
আর ওর মধ্যে দ্রাব্য মেশানো যাবে না। তো ব্যাপারটা অনেকটা ওই রকম, ঠিক আছে? আর এবারে আসি, দ্বিতীয় হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধনটা কি? পাই বন্ধন হচ্ছে, দেখো এখানে দেখো মুখোমুখি অভিলেপন কিন্তু একটা হয়ে গেল। এখন যদি এই দুটো কার্বনের মধ্যে আরেকটা বন্ধন তৈরি করতে হয়, তাহলে ভাবো তো, এই যে ইলেকট্রনটা আছে এদেরকে কি করতে হবে? এরা তো আর মুখোমুখি অভিলেপন হতে পারবে না, তখন কিন্তু এদেরকে বেঁকে যেতে হবে। এভাবে বাঁকিয়ে এই হচ্ছে বন্ধন তৈরি করা হলো। তো বুঝতেই পারছো যে দুটো জিনিসকে এরকমভাবে জোর করে টেনে এনে এভাবে বন্ধন তৈরি করা হলো। মানে এরকম দুটো আঙুল আছে মনে করো সোজা, এদেরকে জোর করে টেনে এভাবে বন্ধন করা হলো। তো এটা কিন্তু সুযোগ পেলেই এভাবে খুলে যেতে পারে। অর্থাৎ এই যে বন্ধনটা তৈরি হলো এটা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল বন্ধন। তাই পাই বন্ধনটা একটু দুর্বল বন্ধন হয়, আর সিগমা বন্ধনটা এটা কিন্তু বেশ শক্তিশালী বন্ধন হয়। ঠিক আছে? তো এইটুকু তো ক্লিয়ার হলো। তার মানে যখনই অসম্পৃক্ত যৌগ হবে, মানে এই যে কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন হওয়ার পরে এবার দ্বিতীয় বন্ডটা তৈরি করতে গেলে তাকে কিন্তু পাই বন্ড হতে হবে। তার মানে এই পাই বন্ধনটা অপেক্ষাকৃত দুর্বল, তাই এরা একটু তাই এদেরকে অসম্পৃক্ত বলা হয়। মানে এদেরকে সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করাটা খুবই সহজ হয়ে যায়। তো আশা করি এই ব্যাপারটা নিয়ে আমি আর এই মুহূর্তে আলোচনা করছি না। তো চলো শুরু করছি আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আসছি সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো যদি একটা কার্বন পরমাণু থাকে বা যদি দুটো কার্বন পরমাণু থাকে তাহলে নাম কি হবে? দেখো একটা থাকলে কি হবে, আমরা দেখেছি যে মিথ, METH, মিথ, এর সঙ্গে আমরা যোগ করব ANE, এটা হলো শব্দমূল বা ওয়ার্ড রুট, আর এটা হলো সাফিক্স। তাহলে অ্যাকচুয়ালি নামটা কি হবে? METHANE, এর নাম হলো মিথেন। তোমরা যদি বাংলাতে লেখো তাহলে এইভাবে লিখবে মিথেন। তাহলে একটা কার্বনযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম মিথেন। এবারে তাহলে মিথেনের সংকেতটা তাহলে কি হবে? বাকি জায়গাগুলোতে দেখো হাইড্রোজেন যুক্ত করে দিলাম, CH4। ওকে, আচ্ছা এবারে মনে করো দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন থাকলে কি হবে? এই বাকি জায়গাগুলো সব হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেবে। প্রথমে আমি আবার নতুন করে করছি, ধরো এই হবে এই একটা কার্বন, এই একটা কার্বন দিলে, মানে যখনই তোমাকে বলবে ইথেনের সংকেত লেখো তাহলে কি করবে? দুটো কার্বন পরস্পর বসিয়ে দিলে। এবার তুমি জানো একটা কার্বনের কটা হাত রয়েছে? চারটে হাত। তাহলে একটা দুটো তিনটে, দেখো চারটে হলো। একটা দুটো তিনটে, দেখো চারটে হলো। একটা দুটো তিনটে চারটে হয়ে গেল। এবার যে জায়গাগুলো ফাঁকা রয়ে গেল এইগুলোতে কি বসবে? হাইড্রোজেন বসবে, কারণ আমরা আগেই জেনে গেছি যে হাইড্রোকার্বনে কি থাকে? শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন থাকে। তাহলে এখানে হাইড্রোজেন বসে গেল। এবার এটার তাহলে নাম কি হবে? এটার নাম হবে ইথ। দুটো থাকলে আমি বলেছি শব্দমূলে দুটো যদি থাকে তখন কি হয়? ইথ হয়। দেখো এখানে লেখা ছিল ইথ। তাহলে লিখবে কি? ETH, তার সঙ্গে কি যুক্ত করতে বলেছি? N। তাহলে এটার নাম হয়ে যাবে কি? ETHANE। এটার নাম হয়ে গেল ইথেন। বোঝা গেল? এটার নাম হয়ে গেল ইথেন। তাহলে প্রথমে হলো মিথেন, তারপরে হলো ইথেন। এবারে মনে করো কার্বন পরমাণুর সংখ্যা তিনটে আছে, তাহলে কি হবে? একটা দুটো তিনটে। হ্যাঁ, আচ্ছা এবার বাকি জায়গাগুলো তাহলে তুমি কি করবে? বাকি জায়গাগুলো এভাবে হাইড্রোজেন যুক্ত করে দাও। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। আচ্ছা এর নামটা তাহলে কি হবে? এর নামটা হবে, তিনটে কার্বন থাকলে আমি কি বলেছিলাম শব্দমূলে? দেখো প্রোপ। প্রোপ, তাহলে এটার নাম হবে PROP, প্রোপ। আর যেহেতু এটা অ্যালকেন, আমরা এখন কিন্তু অ্যালকেন পড়ছি, তাহলে কি যুক্ত করবে তুমি সাফিক্সে? ANE। অর্থাৎ এর নামটা তাহলে কি হবে? প্রোপেন। PROPANE, প্রোপেন। বাংলাতেও লিখতে পারো, বাংলা বানানটা পয়রফলা, প্রোপেন, প্রোপেন। ঠিক আছে, তাহলে তিনটে কার্বন হলে প্রোপেন। আচ্ছা এবার তোমাদেরকে আমি একটা কাজ দিয়ে দিলাম। তোমরা বাড়িতে এখন এই মুহূর্তে যারা ক্লাসটা করছো অবশ্যই তুমি এটা নিশ্চয়ই পারবে। আমি যদি বলি বিউটেনের সংকেত লেখো, বিউটেন। আচ্ছা এখন ভিডিওটা পজ করে দাও, দিয়ে তোমরা বিউটেনের সংকেতটা লেখো। যারা পেরেছো তারা ইয়েস বলে কমেন্ট বক্সে লিখে দাও, আর যারা পারলে না তাদেরকে আমি বলে দিচ্ছি, দেখে নাও।
বিউটেন মানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, বিউটেন মানে চারটে কার্বন। তার মানে এবার বাকিগুলো কি করবে, হাইড্রোজেন দ্বারা ভর্তি করে দাও, হয়ে গেল। সমস্ত জায়গায় একটা করে হাইড্রোজেন যুক্ত করে দাও, তাই তো। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল বিউটেন। ক্লাসটা একটুখানি লেন্দি হচ্ছে, কিন্তু তোমরা ধৈর্য ধরে যদি দেখো তাহলে তোমাদের কিন্তু এই এর উপরে আর কোনো কোয়েশ্চেন তোমাদের থাকবে না। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলছি, মন দিয়ে তোমরা ক্লাসটা দেখো। তাহলে এটা হলো বিউটেন। দেখো বিউটেন কি লিখবে, বি ইউ টি প্লাস এ এন ই, মানে বি ইউ টি এ এন ই। হ্যাঁ, বিউটেন হলো। আচ্ছা, এবারে তোমাদের আমি একটা কাজ দিয়ে দিলাম, তোমরা পেন্টেনের সংকেতটা লিখবে। ওকে। আচ্ছা, এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে সংকেতগুলো আমরা লিখলাম, এগুলো হচ্ছে গঠন সংকেত, মানে স্ট্রাকচারাল ফর্মুলা বলতে পারো, গঠন সংকেত। তো এবার এদের একটা আণবিক সংকেত হয়। তো এখন যদি আণবিক সংকেত, যেমন ধরো মিথেন, তোমরা মিথেনকে এইভাবে লিখেছো তো। আচ্ছা, আমি অন্য পেজে করছি এটা। তো এবারে এই সংকেতগুলো আমি আরেকবার তোমাদের সামনে রাখছি। প্রথমে দেখো মিথেন CH4, এটাকে গঠন সংকেত আকারে লিখলে এটা ইথেন C2H6, গঠন সংকেত আকারে আমরা আগের পৃষ্ঠাতেই দেখেছি, আগের সেটা হচ্ছে CH3, মানে এইভাবে হয়তো দেখোনি তোমরা, যেটা দেখেছিলে সেটা আমি এইভাবে লিখেছিলাম। একটু বুঝতে, যেহেতু তোমরা একদম প্রথম ক্লাস করছো, বুঝতে অসুবিধা হতেই পারে। এইভাবে দেখো, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে দেখো CH3। তো এটাকে তুমি এইভাবে লিখতে পারো, CH3, মাঝখানে দেখো বন্ড রয়েছে, আবার এখানে দেখো CH3, তারপর এটা দেখো CH3, CH2, CH3, মানে এই এখানে যদি আরেকটা যদি কার্বন থাকতো তাহলে কি হয়ে যেত, এরকম হয়ে যেত, একটা, দুটো, তিনটে, দেখো CH3, CH2, আর এখানে দেখো CH3। তো এইগুলো হচ্ছে গঠন সংকেত, আর এই হচ্ছে আণবিক সংকেত। তো গঠন সংকেত তো এখন আমরা যদি লিখতে বলে তাহলে খুব সহজেই তো আমরা লিখে দিতে পারবো, বিউটেন বলুক, পেন্টেন বলুক, হেক্সেন বলুক, যাই বলুক আমরা পারবো। কিন্তু যদি আণবিক সংকেত বলা হয় তাহলে এই দেখো CH4 হয়েছে, তারপরে কি হলো, C2H6 হয়েছে, C3H8 হয়েছে। তাহলে এখানে এই হঠাৎ করে এইভাবে কি করে আমি বুঝবো, যে আমি হয়তো বললাম যে এখন ধরো এইখানে আমি এই চারটে লিখে দিই, তোমাকে বললাম যে পেন্টেনের সংকেত লেখো, তাহলে তুমি কি করে, পেন্টেন মানে তো তুমি বুঝলে C5 লিখলাম, তাহলে হাইড্রোজেন কটা হবে। তো এর একটা জেনারেল ফর্মুলা আছে, অর্থাৎ সাধারণ একটা সূত্র আছে, অ্যালকেনের সাধারণ সূত্র। এইটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। অ্যালকেনের সাধারণ সূত্র, এটা একটু দেখে নাও। সাধারণ সূত্র, এই সূত্রটা কি, এটা হচ্ছে দেখো CnH2n প্লাস 2, ভালো করে মনে রাখবে, CnH2n প্লাস 2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। মানে এবার তুমি এনের জায়গায় 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো যদি বসিয়ে দাও, 1 বসালে মিথেন, 2 বসালে ইথেন, 3 বসালে প্রোপেন, 4 বসালে বিউটেন, 5 বসালে পেন্টেন। তো এইভাবে কিন্তু নামকরণগুলো হবে, তোমরা জানো। তাহলে এখন দেখো, একটু মিলিয়ে দেখো, এই দেখো এখানে 1 বসাও সি, তাহলে এখানে কত হবে, 2 2 আর 2 4, দেখো কার্বন 4টে হলো। এবার যদি C2 বসাও তাহলে কি হবে, C2 হলো এইচ কত হবে, 2 দুগুণে 4 আর 2 6, এই দেখো এটা মিলে গেল। যদি 3 বসাও তাহলে কি হবে, 3 বসাও, 3 দুগুণে 6 আর 2 8, এই দেখো মিলে গেল। তারপরে 4 বসাও, এই দেখো 4 বসাও, 4 দুগুণে 8 আর 2 10, কি দারুণ মজা লাগছে না। তো এইভাবে মজা করে তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, তোমরা এটা করে নাও। তোমরা পেন্টেনের সংকেত, পেন্টেনের গঠন সংকেত তো আগেই করেছো, আমি আগের পৃষ্ঠাতেই তোমাদের কাজ দিয়েছিলাম। এবারে তোমাদের বললাম পেন্টেনের আণবিক সংকেত লেখো, তাহলে কি করবে তোমরা, অবশ্যই পারবে। যারা পেরেছো তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা পারলে না তারা অবশ্যই দেখে নাও কিভাবে, আর যারা লিখেছো তারা একটু মিলিয়ে নিতে পারো। পেন্টেন, পেন্টেন মানে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 5, তাহলে C5 লিখবে। আর এইচ কত হবে, দেখো এখানে 5 দুগুণে 10 আর 2 12, তার মানে এখন কার্বনের সংখ্যা যতই বসাবে সেইভাবে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এখানে একটা জিনিস, আর একটা কোয়েশ্চেন আসে, ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এখানে CH4, এখানে আছে C2H6, C3H8, C4H10, একটু যদি ভালো করে খেয়াল করে দেখো,
এই প্রত্যেকটি অ্যালকেনে একটা ডিফারেন্স তৈরি হয়েছে, সেটা হচ্ছে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন, এইটুকুর একটা ডিফারেন্স কিন্তু তৈরি হয়েছে। একটা একটা কার্বন দুটো হাইড্রোজেন, দেখো এখানে একটা কার্বন থেকে দুটো হয়েছে, এখানে 4টে থেকে 6টা হয়েছে, দুটো বাড়লো হাইড্রোজেন। এখানে দেখো 2 থেকে 3 হয়েছে, তাহলে কার্বন একটা বাড়লো, আর হাইড্রোজেন 6 থেকে 8 হয়েছে, তাহলে হাইড্রোজেন কটা বাড়লো? দুটো বাড়লো। অর্থাৎ এদের যদি আমরা দেখি যে আহ, এইগুলোকে, এই যে এরা তো সবাই অ্যালকেন, মানে এরা একই পরিবারভুক্ত, মানে আমরা বলছি এটাকে সমগণীয় শ্রেণী। কি বলছি? এই সমস্ত অ্যালকেন একসঙ্গে এগুলোকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী। আবার যেমন সমস্ত অ্যালকিন বলবে তখন সবাই অ্যালকিন সমগণীয় শ্রেণী, সবাই অ্যালকাইন সমগণীয় শ্রেণী, এইরকম কিন্তু আলাদা আলাদা ভাগ হবে। তো এখানে যে কোনো এই জৈব যৌগে যে কোনো সমগণীয় শ্রেণীতে পরপর দুটো যৌগের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে CH2, এটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে। এবার যদি বলে যে পরপর দুটি সমগণীয় শ্রেণীর যৌগের মধ্যে আণবিক ওজনের পার্থক্য কত বা আণবিক গুরুত্বের পার্থক্য কত, তাহলে কি করবে? সেই ক্ষেত্রে দেখো কার্বনের আণবিক গুরুত্ব কত? 12, মানে সরি পারমাণবিক ভর কত? 12। আর হাইড্রোজেনের কত? একটার জন্য 1, তাহলে এখানে আছে কটা? দুটো, তাহলে 2, 12 আর 2 যোগ করলে কত হয়? 14। অর্থাৎ দুটো পরপর যে কোনো দুটো সমগণীয় শ্রেণীর যৌগের মধ্যে আণবিক ওজনের পার্থক্য 14। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এটা মনে রাখবে। এই শর্ট কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। তো বোঝা গেল আমরা এই পর্যন্ত যতটা শিখলাম সেটা হচ্ছে অ্যালকেন সম্পর্কে কিন্তু অনেক জিনিস আমরা জানতে পারলাম। যে কোনো একটা অ্যালকেন আমাদের বললে আমরা কিন্তু লিখে দিতে পারবো। ধরো তোমাকে বললো যে 5 কার্বন যুক্ত একটি অ্যালকেনের নাম লেখো, তাহলে 5 কার্বন মানে পেন্ট, তার সঙ্গে এন যোগ করলে পেন্টেন। যদি বলে সংকেত লেখো, তাহলে আণবিক সংকেত হলে এইটা, আর গঠন সংকেত হলে এইভাবে পরপর 5টা কার্বন বসিয়ে দেবে, বাকি জায়গাগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেবে। এবারে আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই যে আমরা আলোচনা করলাম যে মিথেন। তো মিথেনে এই যে হাইড্রোজেন এবং কার্বন, এই বন্ধন, এদের মধ্যে যে বন্ডগুলো রয়েছে, এই বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত? এই বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল স্বাভাবিকভাবে দেখে কিন্তু তোমাদের মনে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি নয়। এই বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ এই হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে বন্ধনগুলো তৈরি হয়েছে, এদের বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবং এই কার্বন পরমাণু এটা কিন্তু সমতলীয় নয়, এটা মনে রাখবে। এটা হচ্ছে একটি সমচতুস্তলকীয় গঠন। এর গঠনটা হচ্ছে সমচতুস্তলকীয় গঠন, চতুস্তলকীয় গঠন, সমচতুস্তলকীয় গঠন। তো আশা করি অ্যালকেনটা তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুটো রয়েছে, একটা হচ্ছে অ্যালকিন, একটা অ্যালকাইন। আমরা এবার এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুটো, একটা হচ্ছে অ্যালকিন, একটা হলো অ্যালকাইন। অ্যালকিনটা তোমরা অলরেডি জেনে গেছো, যখন কার্বন পরমাণু 2 বা তার বেশি সংখ্যক কার্বন পরমাণু সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় অ্যালকিন। ঠিক আছে? আর যখন কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন পরমাণুগুলো পরস্পর সমযোজী 3 বন্ধন দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলা হয় অ্যালকাইন। তাহলে দুটো ভাগ, একটা অ্যালকিন মানে দ্বিবন্ধন থাকবে, অ্যালকাইনে 3 বন্ধন থাকবে। এখানে যখন অ্যালকিন আছে, এর দুটো বন্ডের মধ্যে একটা বন্ড হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। আর এখানে 3টে বন্ডের মধ্যে সিগমা কিন্তু একটাই হতে পারবে, আর বাকি দুটো কি? বাকি দুটো হচ্ছে পাই বন্ধন। এটা মনে রাখবে তোমরা। চলে আসি আমরা এবার অ্যালকিনের নামকরণ করব বা অ্যালকিনের সংকেত লিখব। ধরো বলা হলো কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ একটা কার্বন যদি থাকে তাহলে একটা কার্বন, আচ্ছা এখানে আমি লিখি কার্বন পরমাণু, কার্বন পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা আমি ধরলাম 1। তাহলে এর নাম কি হবে? 2 হলে কি হবে? 3 হলে কি হবে? 4 হলে কি হবে? 5 হলে কি হবে?
আমরা প্রথমে শিখেছি যে কার্বন পরমাণু 1 হলে শব্দমূল হচ্ছে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট। এর সঙ্গে জাস্ট যদি যেহেতু এটা অ্যালকিন, তাহলে অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি যুক্ত করেছিলাম? অ্যালকিনের ক্ষেত্রে আমরা যুক্ত করেছিলাম ই এন ই, ইন। তোমরা যারা বাংলায় লিখবে তারা হস্যই দন্তান্ন ইন যুক্ত করবে। বোঝা গেল? তাহলে সবগুলোর সঙ্গে যদি ইন যুক্ত করে দাও, তাহলে কি হবে? খুবই সহজ জিনিস। তাহলে এটার নাম হবে, প্রথমটার নাম হবে, একটা কার্বন থাকলে, আচ্ছা এখানে একটা বিষয় বোঝার আছে। দেখো, এটা আমি লিখেছি, ইচ্ছা করেই লিখেছি, কারণ এখানে একটা কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনটার অ্যান্সারটা দেওয়ার জন্য আমি এটা লিখেছি। একটা হলে নামটা অ্যাকচুয়ালি হতো মিথিন, মানে METHENE, মিথিন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন, একটা কার্বন পরমাণু হলে ডবল বন্ড কোনো মতেই সম্ভব নয়, কারণ আরেকটা কার্বন লাগবে তো ডবল বন্ড করার জন্য। এই জন্য মিথিন বলে কিছু হয় না। হ্যাঁ, মিথিন বলে কিছু নেই। অর্থাৎ সব থেকে ছোট অ্যালকিন বা ক্ষুদ্রতম অ্যালকিন যদি বলতে হয় তোমাকে, তাহলে দুটো কার্বন দিয়ে শুরু হবে, অর্থাৎ নাম হবে ইথিন। তাহলে ইথিন, ETHENE, ইথিন। বাংলাতে যারা লিখবে তারা এইভাবে লিখবে, ইথিন, ইথিন। তিনটে কার্বন থাকলে কি হবে? তিনটে হলে প্রোপ, তার সঙ্গে ইন যোগ করলে PROPENE, প্রোপিন। চারটে হলে কি লিখবে? চারটে হলে লিখবে বিউটিন, ENE, খুবই সহজ। পাঁচটা হলে কি লিখবে? পেন্টিন, ENE। এবারে নামগুলো তো আমরা জানলাম, কিন্তু গঠন আমরা কি করে লিখব বা এর সংকেত কি করে লিখব? এর সংকেত লেখার সময় আমরা ইথিনের সংকেত তো তোমাকে দেখালাম, এইভাবে দুটো কার্বন পরমাণু পরস্পর আগে ডবল বন্ড করে দাও, বাকি থাকলো যেগুলো সেগুলোকে হাইড্রোজেন যুক্ত করে দাও। অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে ইথিন হয়ে গেল। এরপরে যদি বলে প্রোপিন, তাহলে কি করবে? একটা, দুটো, তিনটে, ভালো করে বোঝো, তিনটে কার্বন আগে যুক্ত করে দাও সিঙ্গেল বন্ড করে, তারপর একটা জায়গায় ডবল বন্ড দিয়ে দাও। দুটোতেও থাকতে পারে, আমরা সাধারণত দুটোতে তোমাদের থাকবে না, একটাই দিয়ে করব। তাহলে দেখো একটা, দুটো, তিনটে, চারটে কমপ্লিট হলো। এই মাঝখানে যে কার্বনটা আছে দেখো, একটা, দুটো, তিনটে, আর একটা বাকি আছে, এখানে হাইড্রোজেন লাগবে। আচ্ছা, এবার এই কার্বনে দেখো একটা যুক্ত হয়েছে, এখনো একটা, দুটো, তিনটে বাকি আছে, এগুলো হাইড্রোজেন লেগে যাবে। তাহলে কটা হাইড্রোজেন হলো একটু গুণে দেখি তো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা হাইড্রোজেন হলো। প্রথমে ছিল চারটে, তারপরে হলো ছটা। আচ্ছা, এবার আমরা আর একটা করে দেখি, সেটা হচ্ছে পেন্টিনের দেখি। তাহলে আচ্ছা, এটা তো প্রোপিন হলো, এবার বিউটিন আমরা দেখি। বিউটিন মানে চারটে, একটা, দুটো, তিনটে, চারটে। প্রথমে চারটে কার্বন বসিয়ে দিলে, তারপর মনে করো আমি এখানে ডবল বন্ড একটা দিয়ে দিলাম, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তাহলে একটা, দুটো, তিনটে, এখানে একটা হাইড্রোজেন লাগবে, এখানে একটা, দুটো লাগবে, এটাতে একটা, দুটো, তিনটে লাগবে। তাহলে টোটাল কটা হলো একটু গুণে দেখি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে বিউটিনে আটটা লাগলো। হ্যাঁ, ভালো করে আরেকবার একটু দেখে নিই। ইথিনে লেগেছে চারটে হাইড্রোজেন, তারপরে এখানে প্রোপিনে লেগেছে ছটা হাইড্রোজেন, আর এখানে লাগলো আটটা। তাহলে দেখো দুটো দুটো করে হাইড্রোজেন বাড়ছে না? আর কার্বন দেখো এখানে কটা ছিল? একটা, দুটো ছিল, তারপরে তিনটে, তারপরে চারটে। তাহলে কার্বন একটা করে বেড়েছে, হাইড্রোজেন দুটো করে বেড়েছে। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো বলো তো? যেটা হচ্ছে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন বাড়লো। অর্থাৎ এই যে একটা অ্যালকিন গোষ্ঠী বা অ্যালকিন যে সমগণীয় শ্রেণী, এই অ্যালকিন সমগণীয় শ্রেণীতেও আমরা একটা একই জিনিস দেখতে পাচ্ছি, যেটা অ্যালকেনের ক্ষেত্রে দেখেছিলাম। সেটা হচ্ছে পরপর দুটো যৌগের মধ্যে, পরপর দুটো যৌগ মানে এই যে ধরো ইথিন আর যেমন প্রোপিন, বা আমি যদি প্রোপিন বিউটিন দেখি, মানে এরা তো পরপর, মানে ইথিন আর বিউটিন পরপর নয়, হ্যাঁ, প্রোপিন আর বিউটিন এরা পরপর। এদের মধ্যে এই যে
আণবিক সংকেতে যে পার্থক্য সেটা হচ্ছে CH2 পার্থক্য। আর আণবিক ওজন তাহলে কত হবে? কার্বনের 12 আর 2 এর 14, অর্থাৎ আণবিক গুরুত্বের পার্থক্য এখানেও কিন্তু 14। বোঝা গেল? আচ্ছা, এগুলো তো আমরা গঠন সংকেত নিয়ে আলোচনা করলাম। আমি ইথিন লিখেছি, প্রোপিন লিখেছি, বিউটিন লিখেছি। তো তোমাদের একটা কাজ দিয়ে দিলাম, তোমরা পেন্টিনের সংকেতটা এখন লিখে ফেলো। আর এবারে আমরা করব কি, এটা তো গঠন সংকেত হলো, তাহলে এর একটা আণবিক সংকেত বা সাধারণ আণবিক সংকেত দরকার, যেমন আমরা অ্যালকেনে পেয়েছিলাম। অ্যালকেনে কি ছিল? এই অ্যালকেনে ছিল হচ্ছে CnH2n+2। তাহলে অ্যালকিনে সেটা কি হবে? এবার আমরা সেটা দেখব। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। CnH2n বোঝা গেল? তো এবারে আমরা যদি দেখি এক এক করে কার্বন পরমাণুর সংখ্যা, তো কার্বন পরমাণুর সংখ্যা যদি 1 হয় তাহলে সেই অ্যালকিনটার নাম কি হবে? কার্বন পরমাণুর সংখ্যা 1 হলে নাম হবে, দেখো, সরি 1 দিয়ে তো হয় না, আমি আবার 1 লিখে ফেলেছি, 2 দিয়ে শুরু হবে, কারণ ক্ষুদ্রতম 2 দিয়েই শুরু হয়। তো যদি 2 হয় তাহলে কি হবে? C2H, দেখো 2 দুগুণে 4। আমরা যদি আরেকবার গঠন সংকেতটা দেখি, ঠিক এইরকম ছিল না? ভালো করে দেখো, এরকম ছিল, 1টা 2টো 3টে 4টে, দেখো মিলে গেল না? এবার কার্বন যদি 3টে হয়, 3টে হলে তার নাম কি ছিল? প্রোপিন। তাহলে প্রোপিন হলে তার আণবিক সংকেত কি হবে? দেখো এখানে n এর মান কত বসাবে তোমরা? 3 বসাবে। আর এটা কত হবে? 3 দুগুণে 6, অর্থাৎ হাইড্রোজেন 6টা হবে। দেখো তো এইটা মনে পড়ছে কিনা, আমরা আগের পৃষ্ঠাতে করেছি। আচ্ছা সরি, এখানে আরেকটা কার্বন যুক্ত হবে। হ্যাঁ, দেখো কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দেখো 6টা মিলে গেল। তো আমরা ইথিন করলাম, এটা প্রোপিন করলাম। এবারে বিউটিন মানে হচ্ছে 4টে কার্বন, 4টে কার্বন হলে C4H, 4 দুগুণে 8, খুবই সহজ। আচ্ছা, এবারে C5, তাহলে কত হবে? C5H10। এখান থেকে অনেক রকম কোশ্চেন করতে পারে। ধরো বললো যে কোনো একটি অ্যালকিনে কার্বন পরমাণুর সংখ্যা 3, নামটা মনে রাখবে, অ্যালকিন, এগুলো গুলিয়ে ফেলো না, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন আলাদা আলাদা। তাহলে অ্যালকিন পড়ছি আমরা, কোনো একটা অ্যালকিনে কার্বন পরমাণুর সংখ্যা 3, তাহলে ওই অ্যালকিনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? এই যে 3 দুগুণে 6, 6টা হাইড্রোজেন হবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন এখন আসছে। তারপরে হয়তো বললো কোনো একটা অ্যালকিনে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 6, তাহলে ওই অ্যালকিনটির নাম কি? তাহলে হাইড্রোজেনের সংখ্যাটা কত? 2n, ভালো করে বোঝো, 2n। এই 2n এর ভ্যালু হচ্ছে 6, তাহলে n এর ভ্যালু কত হবে? 3 হবে। আর n এর ভ্যালু যখন 3 হলে আমরা শব্দমূল কি হয় আমরা জানি, 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ। তার মানে প্রোপ, তার সঙ্গে কি যুক্ত করেছি আমরা? ENE, অর্থাৎ PROPENE, প্রোপিন। এটার নাম হবে প্রোপিন, যারা বাংলাতে লিখবে পয়রফলা প্রোপিন, এইটা হবে। তো তাহলে আমরা অ্যালকিন পড়ে নিলাম। এবারে আমি আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে এই যে অ্যালকিন আমরা পড়লাম, হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে অ্যালকিনের এই যে বন্ডগুলো রয়েছে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড রয়েছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত? এটা হচ্ছে 120 ডিগ্রি। আগে কত ছিল? আগে ছিল 109 ডিগ্রি 28 মিনিট, সেটা হচ্ছে অ্যালকেনে। আর এখন যেটা পেলাম সেটা হচ্ছে 120 ডিগ্রি। এটা মনে রাখবে, এটা শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে? তো আমরা এবারে করব আরেকটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, যার নাম হলো অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইন। তো অ্যালকাইন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অ্যালকাইনে আমরা কি বলেছিলাম? যে ওয়ার্ড রুট তার সঙ্গে একটা সাফিক্স যুক্ত হবে, সেটা কি ছিল? সেটা ছিল YNE, YNE, আইন যুক্ত হবে। বাংলাতে লিখলে হস্যই দন্ত না, আইন যুক্ত হবে। তো এবার এখানেও কিন্তু সেই একই ব্যাপার, এটাও একটু খেয়াল রাখবে তোমরা। কি ব্যাপার? সেটা হচ্ছে যে যেহেতু দুটো কার্বনের মধ্যে 3 বন্ধন তৈরি হচ্ছে, তো 3 বন্ধন তো একটা কার্বনের মধ্যে সম্ভব নয়। তাই সবথেকে ছোট অ্যালকাইন যদি তোমাকে বলতে হয়, তাহলে দুটো কার্বন দিয়ে তৈরি হবে। আর দুটো কার্বন হলে কি হবে? দুটো কার্বন হলে তৈরি হবে
ইথ, ইথ তার সঙ্গে যুক্ত হবে আইন, মানে এটার নাম হবে ইথাইন। ইথাইন। যদি 3টে কার্বন হয়, একটা এরকম 3টে কার্বন হয়, তাহলে এর নাম হবে প্রোপ যোগ আইন, প্রোপাইন। প্রোপাইন এর নাম হবে প্রোপাইন। বাংলাতে যারা লিখবে এইভাবে লিখবে প্রোপাইন। প্রোপাইন বানানগুলো ঠিক করে লিখবে, প্রোপাইন। ঠিক আছে। তো এখানে দেখো হাইড্রোজেন পরমাণু কটা ছিল, এখানে ছিল 2টো হাইড্রোজেন। এখানে কটা আছে, একটা আছে, এখানে একটা আছে, 2টো, 3টে, 1 2 3 4টে হাইড্রোজেন আছে। এখানে ছিল 2টো, এখানে 4টে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা দেখি আর একটা এক্সাম্পল দেখি। যদি 1 2 3 4টে কার্বন থাকে, 4টে কার্বন থাকলে তোমরা জানো 4টে কার্বন থাকলে তার নাম হবে বিউটাইন, তাই তো? তাহলে একটা দেখো হাইড্রোজেন বাকিগুলো কিন্তু তোমাকে, এই কার্বনের বাকি বন্ডগুলো কিন্তু হাইড্রোজেন দিয়ে ভর্তি করতে হবে। হ্যাঁ, তো এখানে আমি একটা লাগালাম, এই তাহলে দেখো একটা আর এই 3টে, 4টে হয়ে গেল এর। আর এই কার্বনের অলরেডি 4টে হয়ে গেছে, দেখো একটা 2টো 3টে আর এই একটা 4টে, তাহলে এর সঙ্গে আর হাইড্রোজেন লাগবে না। এখানে দেখো একটা 2টো লেগে গেছে, তাহলে আর 2টো ফাঁকা আছে, এখানে হাইড্রোজেন লাগিয়ে দাও। আর এর দেখো একটা লেগেছে, তাহলে এখনো 3টে ফাঁকা আছে, একটা 2টো 3টে, তাহলে মোট কটা হলো একটু দেখো, একটা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে প্রথমে হাইড্রোজেন ছিল 2টো, তারপরে আছে 4টে, তারপরে হলো 6টা। হ্যাঁ, তাহলে পার্থক্য কি দাঁড়ালো, সেই হাইড্রোজেনের পার্থক্য কি দাঁড়ালো, 2 দাঁড়ালো। আর কার্বন দেখো প্রথমে ছিল 2টো, তারপরে হলো 3টে, তারপরে 4টে, মানে কার্বনের পার্থক্য হলো একটা, মানে ব্যাপারটা সেই একই দাঁড়ালো। দুটো সমগণীয় শ্রেণীর মধ্যে সেই পার্থক্যটা হলো CH2, এবং তাদের যদি আমরা আণবিক ওজনের পার্থক্য দেখি তাহলে সেই পার্থক্যটা হবে 14, মানে কার্বনের 12 আর 2টো হাইড্রোজেন 2, মানে 14। বোঝা গেল? এবার আমরা এই যে অ্যালকাইন দেখলাম, তাহলে অ্যালকাইনের আমি প্রোপাইন পর্যন্ত, বিউটাইন পর্যন্ত করলাম। তোমাদের একটা কাজ দিয়ে দিয়েছি, তোমরা একটু পেন্টাইনের সংকেতটা, গঠন সংকেতটা লিখে আমাকে জানাবে। ঠিক আছে। তো এইবারে আমরা এই আণবিক সংকেত দেখব। যেমন সাধারণ সংকেত আমরা দেখেছি অ্যালকেনের, সাধারণ সংকেত আমরা দেখেছি অ্যালকিনের। এবার আমরা সাধারণ সংকেত দেখব অ্যালকাইনের। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত কি হবে? অ্যালকাইন এর সাধারণ সংকেত, সাধারণ সংকেত এইটা কি হবে আমরা দেখে নিই। এইটা হবে CnH2n-2। প্রথমে ছিল CnH2n+2, এবারে হলো, তারপরে অ্যালকিনে হলো CnH2n, আর অ্যালকাইনে হলো CnH2n-2। বোঝা গেল? তো এবারে আমরা যদি এক এক করে দেখি, ধরো প্রথমে তো শুরু হচ্ছে ইথাইন দিয়ে, মানে 2টো কার্বন হচ্ছে সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম অ্যালকাইন, তাহলে ক্ষুদ্রতম অ্যালকাইন হচ্ছে ইথাইন। ইথাইন, তাহলে সংকেতটা কি হবে, C2, আর এই দেখো 2 দুগুণে 4 থেকে 2 বিয়োগ করো, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, অর্থাৎ C2H2। এরপরে দেখো C3, H কত হবে, H হবে 3 দুগুণে 6 থেকে 2 বিয়োগ করো 4। তারপরে C4, H কত হবে, H হবে 4 দুগুণে 8 বিয়োগ 2, মানে 6। তারপরে যদি C5 হয় তাহলে কত হবে, 5 দুগুণে 10 থেকে 2 বিয়োগ করলে 8। দেখো অনেক সময় কিন্তু তোমাকে ডবল বন্ড মানে গঠন সংকেত না দিয়ে, বা ট্রিপল বন্ড গঠন সংকেত না দিয়ে, ধরো তোমাকে বলে দিল এইরকম একটা, এরকম একটা সংকেত দিল, দিয়ে বললো এটা অ্যালকিন, অ্যালকাইন, না অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কোনটা, এই যৌগটার নাম কি বললো, এটার নাম কি? তাহলে 3টে থাকলে তো তুমি জানো, কিন্তু সেটা প্রোপেন হবে, সেটা প্রোপেন হবে, তুমি তো বুঝতে পারছো না, প্রোপেন হবে না প্রোপিন হবে না প্রোপাইন হবে। এবার বলো দেখি কি করে বলবে তুমি। তখন তোমাকে সাধারণ সংকেতের সঙ্গে একটু মেলাতে হবে, যে 3 যদি থাকে তাহলে প্রোপেন হলে 3 দুগুণে 6 আর 2 8 হতো, তাহলে 8 9 অর্থাৎ প্রোপেন নয়।
যদি প্রোপিন হতো তাহলে 3 থাকলে 2n মানে 3 দুগুণে 6 হতো, তাহলে প্রোপিন নয়। তাহলে যেহেতু এটা 4 আছে অর্থাৎ 3 দুগুণে 6 থেকে 2 বিয়োগ করে 4 হয়েছে, অর্থাৎ এই সংকেতের সঙ্গে মিলছে, তার মানে এটা সঠিক অ্যান্সার হবে এটা প্রোপাইন। আমি বলেছিলাম না যে যেকোনো কোয়েশ্চেন আসুক, ক্লাসটা যদি তোমরা মন দিয়ে করো, আমি ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস আমরা এবার বলব, সেটা হচ্ছে আমরা বন্ধন কোণের মান দেখেছিলাম অ্যালকেনে 109 ডিগ্রি 28 মিনিট, অ্যালকিনে ছিল 120 ডিগ্রি। আর এখানে কত থাকবে? অর্থাৎ এই যে দুটো বন্ড আমরা দেখতে পাচ্ছি, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এদের মধ্যে যে বন্ধন কোণ এটা হচ্ছে 180 ডিগ্রি। এটাও কিন্তু আসে অ্যালকাইনের যে কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ধন কোণের মান কত? এটা হচ্ছে 180 ডিগ্রি এবং এটার গঠন হচ্ছে সরল রৈখিক গঠন। আর অ্যালকিন যেটা ছিল, অ্যালকিন হচ্ছে সমতলীয় গঠন, আর অ্যালকাইনটা ছিল সমচতুস্তলকীয় গঠন। আশা করি হাইড্রোকার্বন সম্পর্কে তোমাদের আমি সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এরপরে আমরা আলোচনা করব কার্যকারী আরও যে কার্যকারী মূলকগুলো রয়েছে, যেমন হাইড্রক্সিল মূলক, তারপরে জৈব অ্যাসিডের মূলক, তারপরে অ্যালডিহাইডের মূলক, এই সমস্ত মূলক নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। আমরা দেখা হবে পরের ক্লাসে। মন দিয়ে তোমরা এই ক্লাসটি দেখো এবং বই পড়ো এবং যাবতীয় যে কোয়েশ্চেন আছে, তোমাদের কাছে যে প্রশ্ন বিচিত্রা আছে, সেগুলো থেকে তোমরা কোয়েশ্চেন বের করো। যদি কোনো কোয়েশ্চেন তোমাদের আটকে যায়, আমি তোমাদেরকে পার্সোনালি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এইখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো, আমি তোমাদের সেই অ্যান্সারগুলো করে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে পরের ক্লাসে।